গত রাতটা আমি অনেক ভেবেছি, পিতৃস্নেহে আবার অন্ধ হয়ে কোনো ভুল তো করছি না। পৃথিবীতে কত ঘটনা ঘটে যেখানে ভাই ভাইকে খুন করে সম্পত্তির লোভে। তাহলে বাবাকে পুরোপুরি নির্দোষ মনে করে সব পাশ কাটিয়ে যাওয়া কি বোকামি হবে না? আমি নিশ্চিত হতে চাই, হয়তো আমি ভুল প্রমাণিত হব, অথবা আপনার ভুল ভেঙে যাবে। বলে সে এগিয়ে গেল ভেতরের দিকে। নোহা কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, তারপর নিঃসঙ্গে পিছু নিল। আহির অফিসারের সঙ্গে কথা বলে কাগজপত্রের ঘরে গিয়ে দাঁড়ালো। পুরো পরিবেশটাই যেন থমথমে। নোহা একপাশে দাঁড়িয়েছিল, কিন্তু তার মন ছিল অন্য কোথাও, অস্থির, উদ্বিগ্ন, আশঙ্কায় ভরা। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। নোহার কল রিসিভ করলো। ওপাশ থেকে শোনা গেল সেই স্বভাব সুলভ ঠান্ডা হাসির সুর, যেন সবকিছুই তার হাতের মুঠোয় বন্ধি। কি ব্যাপার বৌমা, আমার ছেলের মাথাটা খেয়ে ফেলছো দেখছি। মানতেই হবে তোমার এলেম আছে। নোহা চুপ করে থাকলো, কিন্তু তার শ্বাস ভারী হয়ে এলো। তবে কি বলো তো, আহির কিন্তু আমার ছেলে। ওকে আমি খুব ভালো করে চিনি। মুখে যাই বলুক, বাবাকে পুরোপুরি অন্ধর মতো বিশ্বাস করে না, এটা আমি জানি। ওর মতো ছেলেদের নাড়া দিতে বেশি কিছু লাগে না, শুধু একটু ইমোশনাল করলেই হলো। তবে সেটা কিছুক্ষণের জন্য হলেও ওরাও কি করতে পারে তাও ভালো করে জানি। জানতাম তুই যদি এই বিষয়ে কথা বলে ও একটু না একটু ঘাটাঘাটি করবেই। আমি পাতায় থাকি বৌমা, ডালে থাকা লোকদের আমি ভালো করে চিনি। আপনি কি বলতে চাইছেন? পুলিশ স্টেশনে গেছো? ভালো, খুব ভালো। আসলে তুমি একের পর এক অনেকগুলো সারপ্রাইজ পেতে যাচ্ছ, তাই ভাবলাম একটু আগে ভাগে জানিয়ে রাখি। কিন্তু এসব করে খুব একটা লাভ হবে কি? একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সে গলা একটু নামিয়ে বলল, যতই হোক তুমি তো আমার মেয়ের মতো, তাই একটা উপদেশ দিচ্ছি। কিন্তু এবার নুহা থেমে রইল না, গভীর দৃঢ় কণ্ঠে বলল, আমার কথা না ভেবে বরং নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবুন মিস্টার রফ মীর। কাল কোর্টের প্রথম হিয়ারিং, এটাই হবে আপনার ধ্বংসের শুরু। আমি নিজে বসে থেকে দেখব কিভাবে আপনার সাম্রাজ্য ধুলোয় মিশে যায়। ফোনের ওপাশ থেকে একটা গম্ভীর শব্দ এলো, যেন মুহূর্তের জন্য সে চুপ হয়ে গেছে। তারপর আবার সেই ঠান্ডা হাসি। কাল কোর্টে যাওয়ার আগে একবার হাসপাতালে যেতে হতে পারে। কেন যেতে হতে পারে সেটা পরে বুঝতে পারবে। সাবধানে থেকো বৌমা, আর আশেপাশের লোকগুলোকে সাবধানে রেখো। ওকে, বেস্ট অফ লাক। লাইন কেটে গেল। নুহা থম মেরে দাঁড়িয়ে রইল, ফোনটা তখনও শক্ত করে ধরে আছে। তার বুকের ভেতর কিছু একটা ধসে পড়ল। একটা অজানা শঙ্কায় চারপাশটা অন্ধকার হয়ে আসতে লাগলো। বুঝতে পারল রফমির শুধু কথা বলছিল না, সে এক ভয়ঙ্কর ইঙ্গিত দিয়ে গেল। কিছুক্ষণ পর আহির বের হয়ে এলো। নুহা উত্তেজিত হয়ে বলল, আহির, আমি কি বলেছিলাম না? আহির ঠান্ডা স্বরে বলল, নোহা, আপনি নিজেই দেখুন। বলে নুহার হাতে একটি কাগজ ধরিয়ে দিল। নুহা দ্রুত চোখ বুলিয়ে নিল কাগজের উপর। সেখানে স্পষ্ট লেখা, গাড়ির কোনো ত্রুটি ছিল না। দুর্ঘটনাটি ঘটেছিল ঝড়ের কারণে, এবং গাড়ি চেক করে কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এমনকি ব্রেকও ঠিক ছিল। নুহা কাগজটি হাতে নিয়ে অবাক হয়ে বলল। এটা কিভাবে সম্ভব? তারপর পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বলল, আমি কয়েকদিন আগে আপনাকে ফোন করেছিলাম, আপনি নিজেই বলেছিলেন যে এখানে স্পষ্ট লেখা আছে গাড়ির ব্রেক কাটা ছিল। পুলিশ অফিসার গম্ভীর গলায় বললেন, দেখুন ম্যাডাম, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি কেন মিথ্যা বলবো? আমি একজন আইনরক্ষক। নুহা যেন নিজের ভারসাম্য হারিয়ে ফেলল। এদিকে রফমিরের কথার ধাক্কা, অন্যদিকে পুলিশের মিথ্যাচার, সব মিলিয়ে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এমনিতেই সে সহজে মাথা গরম করে ফেলে, আজ যেন রাগ আর অপমান একসঙ্গে বিস্ফোরিত হলো। আচমকা চিৎকার করে উঠল নুহা। স্টপ! তার চোখ দুটো রাগে জ্বলছে। সে মুহূর্তের মধ্যেই এগিয়ে গিয়ে পুলিশ অফিসারের কলার চেপে ধরল। আপনার লজ্জা করে না? একজন আইন রক্ষক হয়ে আপনি সত্যকে বিক্রি করছেন। বলুন, কত টাকা নিয়েছেন রিপোর্ট বদলানোর জন্য? রফ মীর আপনাকে কত টাকা দিয়েছে? আহির হতবাক হয়ে গেল। এমন আচরণ সে নুহার কাছ থেকে আশা করেনি। দ্রুত এগিয়ে এসে বলল, নোহা, আপনি কি করছেন? ছাড়ুন ওনাকে। মিস্টার আহির, আপনার স্ত্রীকে সামলান। ওয়ান ডিউটি একজন পুলিশের গায়ে হাত তোলার ফল ভালো হবে না। প্রয়োজনে আমি এখনই তাকে লক আপে ঢুকে দিতে পারি। লক আপে দিন আমাকে, দেখি কতক্ষণ রাখতে পারেন। আপনি কি মনে করছেন আপনার ক্ষমতা দেখিয়ে আমায় ভয় দেখাতে পারবেন? শুনে রাখুন, আপনি এই অন্যায়ের ফল ভোগ করবেন আপনি। আমি আপনাকে ছেড়ে দেব না একদমই। আপনার চাকরি, আপনার ক্যারিয়ার সবটা ধ্বংস করে দেব আমি। আপনি আমাকে হুমকি দিচ্ছেন?
আহির শক্ত হাতে নুহাকে টেনে সরিয়ে নিল। অনেক হয়েছে নোহা, আপনার মাথায় ঠিক নেই। এরপর পুলিশের দিকে তাকিয়ে বলল। সরি অফিসার, আপনি আপনার কাজ করুন। কিন্তু নুহা ক্ষুব্ধ চোখে তাকিয়ে বলল। আহির উনি মিথ্যে বলছেন। আহির আর কোনো কথা বলল না। কোনো যুক্তি এখন নুহাকে শান্ত করতে পারবে না, সে বুঝতে পারল। তাই শক্ত হাতে নুহার কবজি ধরে টেনে বেরিয়ে এলো থানার বাইরে। গম্ভীর স্বরে বলল। গাড়িতে উঠুন। নুহা ধীরে ধীরে নিজের রাগের শিখায় পড়ে যাচ্ছিল। এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে বলল। আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? আমি যাব না, আপনি একাই চলে যান। নোহা, ভুল করছেন আপনি। অথচ রাগ দেখাচ্ছেন আমার উপর। আপনি কি মনে করেন আমার রাগ হয় না? সে রাগ আপনি করতেই পারেন, কিন্তু কি বলুন তো, আপনার রাগটা কি ঠিক স্বাভাবিক নয়, এটা অসভ্যতমের পর্যায়ে পড়ে। নুহা তাকিয়ে রইল আহিরের দিকে। আমাকে আপনার অশুভ মনে হয় তো আছেন কেন আমার সাথে? চলে যান না। আপনার রাগ আছে কি না জানি না আমি আহির, তবে আপনার ব্রেইন নামের বস্তুটা নেই। আপনি শুধু আহিরের ঠোঁট কেঁপে উঠল, যেন কিছু বলতে চেয়েও নিজেকে সংযত করলো। এরপর এক ঝটকায় গাড়ির দরজা খুলে উঠে বসলো। ইঞ্জিন চালুর শব্দে নুহার স্পন্দন দ্রুত হয়ে গেল। পর মুহূর্তেই গাড়ি ধুলো উড়িয়ে সামনে ছুটে গেল, ঠিক যেন কোনো অভিমানী বাতাস দিকশূন্য হয়ে পালিয়ে যাচ্ছে। নুহা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। তার হাতের আঙুল মুঠো হয়ে এলো, কিন্তু কিছুই করার ছিল না। এতক্ষণে যেন হুঁশ ফেল। তার রাগের বশে সে কি ভুলভাল বলে ফেলেছে সেটা ভাবতে লাগলো। নিজের মাথায় কয়টা চড় মারতে ইচ্ছে করলো। আহির চলে গেছে কোনো কথা না বলে, কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে। অন্য কেউ হলে কি এমন করতো? হয়তো কিছু বলতো, হয়তো চিৎকার করতো, হয়তো তর্কে জড়াতো। কিন্তু না, আহির কিছুই বলেনি, শুধু চলে গেছে। নুহার বুকের ভেতর এক অজানা শূন্যতা দোলা দিল। ঠিক তখনই রৌফ মিরের কথাগুলো বিদ্যুতের মতো মস্তিষ্কে আঘাত করলো। কোর্টে যাওয়ার আগে হাসপাতালে যেতে হবে। হাসপাতাল। নুহার দেহ হঠাৎ শীতল হয়ে গেল। 1 মিনিট, গাড়িতে কোনো সমস্যা নেই তো? শ্বাস বন্ধ হয়ে আসছিল নুহার। আতঙ্কের কালো ছায়া তার চোখের সামনে নেমে এলো। আহিরের কিছু হবে না তো? নুহা তাড়াহুড়ো করে বাড়ির ভেতরে ঢুকতেই ইরিনা বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল। কি হয়েছে নোহা, তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? নুহা দ্রুত চোখ ঘুরিয়ে চারপাশে তাকালো, যেন কিছু খুঁজছে। কণ্ঠে উদ্বেগের ছোঁয়া স্পষ্ট। আহির কি বাড়িতে এসেছে? ইরিনা ভ্রু কুঁচকে বলল। হ্যাঁ, ও তো বেশ আগে এসেছে, কিন্তু তোমরা তো একসাথে গিয়েছিলে। তাহলে আহির আগে ফিরে এলো আর তুমি পরে? কোনো সমস্যা হয়েছে নাকি? নুহা একটু থমকে গেল, মুখ ফিরিয়ে নিচু গলায় বলল। না, তেমন কিছু না। এরপর আর কোনো ব্যাখ্যা না দিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। ইরিনা বিস্মিত দৃষ্টিতে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। নুহা ঘরে ঢুকতে তার দৃষ্টি পড়ল আহিরের উপর। সারাদিনের ঘটনাগুলো তার মনে ঘুরপাক খাচ্ছিল। কিছু বলতে চাইলো, হয়তো ব্যাখ্যা করতে চাইলো তার আচরণে, কিন্তু আহির এক মুহূর্তের জন্য নুহার দিকে তাকালো না, যেন নুহার অস্তিত্বই তার কাছে অদৃশ্য। কোনো কথা না বলে, কোনো দৃষ্টি বিনিময় না করে সে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। নুহা কিছু বলার জন্য ঠোঁট খুলল, কিন্তু ঠিক তখনই আহির দরজার বাইরে পা রাখল। নিঃশব্দে চলে গেল, এমনভাবে যেন নুহাকে দেখেনি। ঘর নিস্তব্ধ হয়ে গেল। নুহা দাঁড়িয়ে রইল। নুহা খোলা ছাদে বসে আছে। আকাশে আজ ভারী অন্ধকার, যেন তার মনের যন্ত্রণাকে প্রতিধ্বনিত করছে। বাতাসের হালকা শীতল স্পর্শ তার ভেতরে অগ্নিকে শান্ত করতে পারছে না। চারপাশে নিস্তব্ধতা এক অদৃশ্য শেকলে তাকে বেঁধে রেখেছে। সেই শেকলের প্রতিটি কাঁটা তার বুকের গভীরে বিচ্ছে। নুহার চোখে ভেসে উঠছে বাবা মায়ের মুখ। স্মৃতির পর্দায় তারা হাসছে, কথা বলছে, তাকে আগলে রাখছে, কিন্তু বাস্তবতায় তারা নেই, কেবল শূন্যতা তাকে ঘিরে রেখেছে। নুহা নিজ মনে বলে উঠল। আব্বু আম্মু, তোমরা আমার কেমন পরিস্থিতির মধ্যে ফেলে গেলে বলো তো? আমি কি করব? আমি জানি যাই হয়ে যাক না কেন, রফমির আমার রফমিরকে ক্ষমা করার মতো পাপ আমি করতে পারবো না কখনোই। নুহা দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু আহিরকে কিভাবে বোঝাবে? রুফমিরের তার ছায়ায় আহিরকে এতটাই আচ্ছন্ন করে ফেলেছে যে আহির সত্যকে দেখতে পাচ্ছে না। বাবার স্থানে যাকে রেখেছে, যে সেই যে নিজের প্রয়োজনে ওনার সবচেয়ে বড় শত্রু হয়ে যেতে পারে, সেটা কিভাবে বোঝাবে ওনাকে? তখনই একটা পরিচিত কণ্ঠ কানে এলো। নুহা চমকে তাকিয়ে দেখল, ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে শেহনাজ মীর।
তার হাতে একটা ফোন, আর সেখানে চলছে একটা ভিডিওতে দেখা যাচ্ছে রোফমির কারোর সাথে কোনো বিষয়ে কথা বলছে। রোফমির বিশাল সোফায় গা এলিয়ে দিয়ে বসে আছে। ঘরের পরিবেশ গম্ভীর, তার মুখে একরকম প্রশান্তির ছায়া। সামনে বসে আছে একজন লম্বা গম্ভীর চেহারার লোকটাকেও বোধহয় নুহা চেনে। শোনো, কাজ পরিষ্কার হতে হবে, কোনো ভুল চাই না। ব্রেকটা কাটবে খুব সাবধানে। তারপরে এটাকে দেখাতে হবে অ্যাক্সিডেন্টের মতো লাগবে। পরে যা করার আমি করব। টাকা দিচ্ছি তোমাকে, লাগলে আরও দেব, শুধু কাজটা ঠিকঠাক হওয়া চাই। রোফমিরের ঠোঁটের কোণে এক চিলতে ঠান্ডা হাসি ফুটল। সে শরীরটা সামান্য সামনে ঝুঁকিয়ে চোখের দৃষ্টি আরো তীক্ষ্ণ করে বলল, কোনো ভুল চাই না, না হলে কি হবে বুঝতেই পারছো। সামনে বসা লোকটি মাথা ঝাঁকালো, কিন্তু তার চোখে সামান্য সন্দেহের ছাপ পড়তে রোফমির মৃদু হেসে বলল, চিন্তা করছো কেন? তুমি ফাঁসবে না। জীবনে ভালোভাবে বাঁচতে চাইলে এইটুকু বেইমানি করাই যায়। রোফমিরের ঠান্ডা হাসি ঘরের শীতল বাতাসকে আরো ভারী করে তুলল। নুহা অবাক হয়ে শেহনাজ মিলের হাত থেকে ফোনটা নিয়ে একটানে সেটি চোখের সামনে তুলে ধরল। ফোনের স্ক্রিনে ভেসে ওঠা সেই ভয়াবহ ব্র্যাকটিং তাকে যেন এক নিমিষে শিহরিত করে দিল। চোখের পানি অজান্তেই গড়িয়ে পড়ল। এক হাত দিয়ে চোখের পানি মুছে নুহা শেহনাজ মিলের দিকে তাকালো। ফুপি এইসব? শেহনাজ মির তার শান্ত ও স্থির ভঙ্গিতে চোখের নিচে চোখ রেখে উত্তর দিল, এই প্রমাণ দেখলে আহিন নিশ্চয়ই তোমার কথা মানবে। নুহা আবার ফোনের স্ক্রিনে তাকালো। তার পায়ের নিচে মাটি যেন সরে যাচ্ছিল। গভীর উত্তেজনায় সে কাঁপছিল। আপনি এসব আগে থেকেই জানতেন? আপনার কাছে এটা এতদিন ধরে ছিল অথচ আপনি কিছুই করেননি? শেহনাজ মির তার ঠোঁটের কোণে এক চুপচাপ হাসি ছড়িয়ে বলল, আমি একমাত্র ছেলেকে নিয়ে তখন ভাইজানের ছায়ায় থাকতাম। তোমার কি মনে হয় আমি ভাইজানকে আটকাতে চাইনি? তবে আমি চাইলে তো সম্ভব হতো না। ভাইজান অত্যন্ত জঘন্য মানুষ, তোমার ধারণার বাইরে। যদি সত্যি কিছু করতাম তো আমাকে তুমি ভাবতেই পারো কি ঘটতো। তাছাড়া বলতে পারো আমি তখন আমার লাভের জন্যই কিছু বলিনি। তুমি চাইলে এই প্রমাণ আমি তোমাকে দিতেই পারি, তবে আমার একটা শর্ত আছে, যদি মানো তবে। এখন তোমার কি মত? আপনার থেকে আমি ফ্রিতে কিছু আশা করি না ফুপি। আপনি তো রোফ মিরের মতোই যা করেন নিজের স্বার্থে। তবে আপাতত এই প্রমাণটা আমার দরকার। তবে এর জন্য আপনার কাছে কৃতজ্ঞতা মোটেও প্রকাশ করছি না, কারণ আপনিও আমার চোখের সামনে সমান অপরাধী। শেহনাজ মির মাথা নেড়ে চুপ করে কিছুক্ষণের জন্য নিঃশব্দে বসে রইলেন। তারপর হালকা এক হাসি দিয়ে বললেন, আমি জানি তুমি বুদ্ধিমতী। যাই হোক, আমি ভালো সাজার নাটক করতে আসিনি। এই প্রমাণ ছাড়া আর একটা প্রমাণও আছে, যা তুমি ঠিক জানো। এর ভিতরে থাকা লোকটাকে চিনতে পারছো নিশ্চয়ই। তোমার বাবার বিশ্বাসযোগ্য লোক। আর খুশির খবর যে উনি এখনও বেঁচে আছেন। তুমি তাকে কোর্টে হাজির করতে পারবে। নুহার মনটা একটা মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। তারপর নিজের কণ্ঠে হালকা এক শীতলতা রেখে বলল, আপনি আপনার শর্তটা এখনো বললেন না তো? শেহনাজ মির একটু ধীর গতিতে বলল, রফমিরের জেলে যাওয়াটা অবশ্য এটা আমার জন্য সবচেয়ে লাভজনক। তবে আমার আরও কিছু চাই। তোমার কোম্পানির প্রেসিডেন্টের চেয়ার চাই। তোমার কোম্পানির 60% শেয়ার চাই। রাজি থাকলে বলো। নুহা অবাক হয়ে তাকালো। এক ঝলক হাসি দিয়ে বলল, আপনার মনে হয় না চাওয়াটা একটু বেশি? তবে আপনি তো জানেন কোম্পানির অর্ধেক শেয়ার নিশির নামে আছে, যে কারণে নিশিকে আপনার ছেলের বউ করতে চাইছিলেন। ঠিক বলেছি না? শেহনাজ মির নিজের আসনে একটু সামনের দিকে ঝুঁকিয়ে ঠোঁটের কোণে এক ভয়ঙ্কর হাসি ছড়িয়ে বললেন, তোমার এই জিনিসটা আমার এত ভালো লাগে, কি বলবো। কত তাড়াতাড়ি সবটা বুঝে যাও। তোমার কি মনে হয় রফমির কেন তোমাকে জোর করে আইরের সাথে বেঁধে রেখেছে? শুধু আর শুধুমাত্র সম্পত্তির জন্য। এই পৃথিবীতে কেউ স্বার্থের বাইরে কিছু করে না নোহা, সবাই স্বার্থপর। নিশির সঙ্গে কথা বলো, একদিক থেকে শেয়ার, অন্য দিক থেকেও ভিডিও। নইলে আগামী বছরগুলোতে যেমন এটা আমার কাছে ছিল তেমনই থাকবে। তারপর শেহনাজ মির হালকা এক হাই তুলে বললেন, অনেক রাত হয়ে গেছে, ঘুমোতে যাচ্ছি। কত রাত শান্তিতে ঘুমোই না।
নুহা নিঃশব্দে বসে থাকলো। একদিকে তার মনের অস্থিরতা, অন্যদিকে শেহনাজ মীরের কথাগুলো যেন তার হৃদয়ে আগুন লাগিয়ে দিয়েছে। এই মানুষগুলো এতটা জঘন্য আর এতটা নিচে কিভাবে নামতে পারে? আদতে কি এরা মানুষের পর্যায়ে পড়ে? সকাল সকাল আদালতের প্রাঙ্গণে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রফমির সহ সবাই যথাসময়ে উপস্থিত, কিন্তু বিস্ময়ের বিষয় নুহার কোনো খোঁজ নেই। সকাল থেকে কেউ তাকে বাড়িতেও দেখেনি, যেটা সত্যি আশ্চর্যের বিষয়। আজ মামলার প্রথম দিন, এখনও কোনো পক্ষের দিকেই পাল্লা ভারী হয়নি। তবে পরিস্থিতি ধীরে ধীরে নাটকীয় মোড় নিচ্ছে। নুহার উকিল আদালতের কাছে রফমিরকে গ্রেপ্তারের আবেদন জানালেও বিচারক প্রমাণের অভাবে তার নাকচ করে দেন। কিন্তু নুহার আদালতে না আসা আদালত জুড়ে এক ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। বিচারকের কণ্ঠে সংশয়, উকিলদের মুখে চাপা গুঞ্জন, আর উপস্থিত দর্শকদের চোখে গভীর প্রশ্নের ছায়া। সব মিলিয়ে যেন রহস্যের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। আদালতের ভেতরে উত্তেজনার পারদ যেন ঊর্ধ্বমুখী, বাইরে তার চেয়েও বেশি। কোর্ট চত্বরে সাংবাদিকদের উপচে পড়া ভিড়, ক্যামেরা ফ্ল্যাশের ঝলকানি, মাইক্রোফোনের সমুদ্র, সবকিছু মিলিয়ে পুরো পরিবেশ যেন এক অনির্দেশ্য নাটকের মঞ্চে পরিণত হয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দু একটাই, বিশিষ্ট ব্যবসায়ী রফমিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। নিজেরই ভাই ও ভাবিকে হত্যার ষড়যন্ত্র এবং কোম্পানির বিপুল অর্থ আত্মসাৎ, এই ভয়াবহ অভিযোগ এনেছেন তারই ভাতিজি ও পুত্রবধূ। মামলাটি এখন আর কেবল আদালতের দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি পরিণত হয়েছে সংবাদ মাধ্যমের সবচেয়ে আলোচিত ব্রেকিং নিউজে। আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই রফমিরকে ঘিরে ধরে সাংবাদিকদের উত্তেজিত ভিড়। প্রশ্নের বন্যায় মুহূর্তেই চারপাশ ভারী হয়ে ওঠে। ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে ওঠে একের পর এক, মাইক্রোফোনের সমুদ্র যেন তাকে গিলে খেতে যায়। কিন্তু রফমির চিরকালই কৌশলী ও সংযত, আজও তার ব্যতিক্রম নন। চিরাচরিত ধৈর্য ও শীতল আত্মবিশ্বাস বজায় রেখে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন, বরং অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে দৃঢ় কণ্ঠে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেন। তার চোখে মুখে কোনো উত্তেজনার ছাপ নেই, বরং ঠোঁটের কোণে লুকোনো এক রহস্যময় হাসি। তিনি বলেন, নুহার আজ কোর্টে না আসা হয়তো অনেক কিছু স্পষ্ট করে দিচ্ছে। হয়তো ও বুঝতে পেরেছে সে ভুল করেছে, আর সেই কারণেই মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, হয়তো যার কারণে সে অনুপস্থিত। এক মুহূর্ত থেমে তিনি দীর্ঘশ্বাস ফেলে যেন গভীর বেদনায় ভারাক্রান্ত চোখের কোণে জমে ওঠা দুঃখের ছায়া, আর কণ্ঠস্বরে স্পষ্ট হয়ে ওঠে এক আবেগঘন কোমলতা। নুহার কাছ থেকে এত বছর পর আমি এসব সত্যি আশা করিনি। ও কেন এমন করছে সেটাও জানি না। আমি তো তাকে নিজের মেয়ের মতোই ভেবেছি। তার কথার প্রতিটি শব্দ যেন উপস্থিত জনতার মনে ধাক্কা দেয়। কেউ অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে থাকে, কেউ বা মনে মনে তার কথার সত্যতা যাচাই করতে ব্যস্ত হয়ে পড়ে। রফমিরের এই কৌশলী আবেগ কি সত্যি, নাকি এটাও তার পরিকল্পনার অংশ? সে প্রশ্ন সবার মনে থাকলেও কেউ উচ্চারণ করে না। এদিকে এক সাংবাদিক আকস্মিকভাবে ভিড় ঠেলে এগিয়ে আসে, তার চোখে কৌতূহল, কণ্ঠস্বরে তীক্ষ্ণতা। তিনি ক্যামেরার সামনে সরাসরি মাইক্রোফোন বাড়িয়ে দেন আহিরের দিকে, তারপর গম্ভীর স্বরে প্রশ্ন করেন, আপনি তো মিস্টার রাফু মীরের একমাত্র ছেলে, আহির ইবনান মীর। আপনি কোন পক্ষ নিচ্ছেন, আপনার বাবার নাকি আপনার স্ত্রী? চারপাশের কোলাহল মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। নিস্তব্ধতার মাঝেও যেন সেই প্রশ্ন প্রতিধ্বনিত হতে থাকে। উপস্থিত জনতার শ্বাসরুদ্ধ প্রতীক্ষা কি বলবে আহির, কিন্তু আহির কোনো উত্তর দেয় না। প্রশ্নটা তার হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করে, অথচ মুখাবয়বে কোনো স্পষ্ট প্রতিক্রিয়া ফুটে ওঠে না। তার চোখে এক অনির্বচনীয় শূন্যতা, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনের দিকে। তারপর ধীর পায়ে নীরব পদচারণায় সাংবাদিকদের ভিড় উপেক্ষা করে এগিয়ে চলে যায় সে। পেছনে পড়ে থাকে ভিড়ের গুঞ্জন, সাংবাদিকদের আরও প্রশ্ন। নুহা আস্তে আস্তে চোখ মেলল। দৃষ্টিটা প্রথমে ঝাপসা লাগছিল, চারপাশটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল, কিন্তু মাথার ভেতর যেন শেকলবন্দি এক তীব্র যন্ত্রণা ক্রমেই ছড়িয়ে পড়ছে। কপালে হাত রাখল সে, গভীরভাবে শ্বাস নিল। শরীরটা ভারী মনে হচ্ছে, যেন এক অজানা ক্লান্তি পেশিগুলোকে স্থবির করে রেখেছে। মুহূর্ত কয়েক লাগলেও মনে ফেরার। ধীরে ধীরে রাতের ঘটনাগুলো মনের পটে ভেসে উঠতে শুরু করলো। আমি ছাদে বসেছিলাম, তারপর আর ঠিক তখনই হঠাৎ যেন এক ঝলকে সব মনে পড়ে গেল। শেহনাজ মীরের সঙ্গে কথা বলার পর নুহা ছাদে ছিল।
রাতের বাতাসে হালকা ঠান্ডা ভাব, অথচ তার মন তখন উত্তপ্ত ছিল অগণিত দুশ্চিন্তায়। অস্থির চিন্তাগুলো মাথার ভেতর যেন পেঁচিয়ে ধরছিল এক দুঃস্বপ্নের মতো। তারপর পেছন থেকে কারো ভারী ছায়া, নিঃশব্দে এগিয়ে আসা এক অদৃশ্য অস্বস্তি। চোখ বন্ধ করে সে যেন অনুভব করতে পারল সেই মুহূর্তটাকে, শ্বাসরুদ্ধ এক আতঙ্ক। একটা হাত আচমকা মুখ চেপে ধরেছিল, রুমালের ঠান্ডা স্পর্শ, এক অজানা গন্ধ, শরীর অবশ হয়ে আসছিল। তারপর শুধুই গাঢ় অন্ধকার। নুহার বুক ধড়ফড় করে উঠল। সে তড়িঘড়ি করে চারপাশে তাকালো। ধূলি ধূসরিত দেয়াল, পুরনো আসবাব, এক কোণে পড়ে থাকা অব্যবহৃত কিছু জিনিসপত্র। জায়গাটা চিনতে তার এক মুহূর্ত দেরি হলো না। এটা তো তাদেরই বাড়ির স্টোর রুম, কিন্তু সে এখানে এলো কিভাবে? কে তাকে এখানে এনে ফেললো? নুহা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। মাথাটা এখনো ভারী লাগছে, পা দুটো যেন ঠিকমতো নিজের ভার সামলাতে পারছে না। কোনো রকমের ব্যালেন্স ধরে রেখে জানালার দিকে এগিয়ে গেল সে। জানালার ফাঁক দিয়ে বাইরে তাকানো মাত্রই তার শরীর ঝাঁকুনি খেয়ে উঠল। ফাল্লা! বাইরের আকাশ আলোয় ভরে গেছে, রোদের স্বচ্ছ কিরণ ছড়িয়ে পড়েছে চারপাশে। সকাল হয়ে গেছে, তার মানে আজ তো কোর্টের প্রথম দিন। আতঙ্কে দেরি না করে নুহা দ্রুত দরজার দিকে এগোলো। দরজায় হাত রাখতেই দেখলো দরজাটা খোলা। দরজা খোলা? বিষয়টা অবাক লাগলেও নুহা আর ভাবতে সময় নষ্ট করল না। দ্রুত পায়ের তলায় জোর এনে নিচে নামলো। বাড়ির ভেতর একটা অদ্ভুত নীরবতা, কোথাও কেউ নেই, কোনো সারা শব্দ নেই, যেন একটা ফাঁকা খোলসের ভেতর সে দাঁড়িয়ে আছে। নুহার চোখ ঘড়ির দিকে গেল, প্রায় একটা বাজতে চলেছে। নুহার বুকের মধ্যে ধক করে উঠল। এখন সে কি করবে? এত বড় একটা মামলা, কোর্টে তাকে অবশ্যই উপস্থিত থাকতে হতো। আর আহির, তবে তাকে কেউ খুঁজলো না? আহিরও কি তাকে রাত থেকে একবারও খোঁজেনি? নুহা অস্থির হয়ে চারপাশে তাকালো, হাত দিয়ে মাথা চেপে ধরল। আমার ফোন কোথায়? নুহা সিঁড়ির দিকে এগোতেই হঠাৎ দরজার বাহির থেকে কোলাহলের শব্দ ভেসে এলো। মুহূর্তের মধ্যেই বাড়ির ভেতরে প্রবেশ করল আহির, তার পাশে রফমির এবং বাড়ির বাকি সবাই। নুহা পায়ের নিচে শূন্যতা অনুভব করল। তার দিকে তাকিয়ে আছে সবাই, কেউ অবাক, কেউ সন্দেহের চোখে, কেউ বিরক্ত। আর আহির, তার চোখ জ্বলছে এক অজানা ক্রোধে, এক দুর্বোধ্য দৃষ্টিতে, যার মানে নুহা বুঝতে পারল না। রফমির নুহাকে দেখেই ঠোঁটের কোণে এক শীতল হাসি টেনে বলল, বাহ, এই তো তুমি এখানে, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো মা, আমি সত্যি খুশি হয়েছি। কিন্তু একটাই আফসোস, তুমি যদি অন্তত সকালেই আমাদের জানিয়ে যেতে, তাহলে এত দুশ্চিন্তা করতে হতো না। আর তোমার কোথায় যাওয়ারই বা কী প্রয়োজন ছিল? আমাদের সরাসরি বলতে পারতে, আমরা তো তোমারই মানুষ। কোর্টে গিয়ে অযথা সময় নষ্ট করার কোনো দরকারই হতো না। রূপমীরের কণ্ঠে এক অদ্ভুত কোমলতা। কথাগুলো শুনতে যতটা স্নেহশীল, ভেতরে লুকিয়ে ততটাই কপটতা, যেটা নুহা বুঝল যেন বিষ মেশানো মধুর উপর থেকে মিষ্টি, কিন্তু ভেতরে নিঃশেষ করে দেওয়ার মতো তীব্র। নুহার কানে কথাগুলো পৌঁছতেই রক্ত যেন টকবক করে ফুটে উঠল। তার জোয়াল শক্ত হয়ে গেল, হাত মুষ্টিবদ্ধ হলো রাগে। দৃষ্টিটা কঠিন হয়ে স্থির হলো রূপমীরের মুখের ওপর। চোখের গভীরে জ্বলে উঠল নিঃশব্দ এক আগুন, ঘৃণার আগুন। মা, আপনার এতটুকুও লজ্জা করছে না? এত বড় এক নোংরা কাজ করার পরেও কিভাবে এত স্বাভাবিকভাবে অভিনয় করে যাচ্ছেন আপনি? রূপমীরের মুখে এখনো সেই চিরচেনা ঠান্ডা হাসি। শীতল কণ্ঠে বলল, নুহা দেখো, তুমি কিন্তু। নুহার তীব্র কণ্ঠস্বর মুহূর্তেই বাতাসে প্রতিধ্বনিত হলো। খবরদার, আপনার নোংরা মুখে আমার নামটা উচ্চারণ করার অধিকার নেই আপনার। আপনি কি ভেবেছেন আমি ক্ষমা করে দিয়েছি আপনাকে? না মিস্টার রফমির, আপনাকে এত সহজে ক্ষমা করব না আমি। আপনি ভালো করেই জানতেন যদি আমি আজ কোর্টে উপস্থিত থাকতাম, তাহলে আপনার এই ভালো মানুষের মুখোশটা আজই খুলে যেত। এক মুহূর্তের জন্য রূপমীরের মুখের হাসি ফিকে হয়ে গেল। চোখের কোণে এক শীতল ক্ষোভের ছায়া ঝিলিক দিল, কিন্তু পরক্ষণই সে নিজেকে সামলে নিয়ে ধীর স্বরে বলল, নুহা, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। কোনো প্রমাণের ভিত্তিতে তুমি আমার সঙ্গে এমন আচরণ করছো শুনি? এই মুহূর্তে ঈশান সামনে এসে দাঁড়ালো। তার কণ্ঠস্বর ছিল শান্ত, কিন্তু চোখের গভীরে ছিল এক প্রচ্ছন্ন সন্দেহ। এক মিনিট, তার আগে বলো নুহা, তুমি আজ কোর্টে গেলে না কেন? আর সকাল থেকে কোথায় ছিলে? নুহা ঈশানের দিকে তাকালো, ঠোঁটে ফুটে উঠল এক বিষণ্ণ হাসি, যেন সেই হাসির আড়লেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। তারপর ধীরে ধীরে বলল, আমি কোথায় যাব ঈশান? আমি এই বাড়িতেই ছিলাম।
ইরিনা অবিশ্বাসের সুরে বলে উঠল, চোখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। এই বাড়িতে ছিলে, কিন্তু আমরা তো সকাল থেকে তোমাকে দেখিনি। নুহা চোখ বন্ধ করল। এক মুহূর্তের জন্য মনে ঝড় তুলে গেল কিছুক্ষণ আগের বিভীষিকাময় মুহূর্তগুলো। এক গভীর শ্বাস নিয়ে বলল, দেখবে কি করে? আমাকে কিডন্যাপ করা হয়েছিল। কেউ আমার মুখে রুমাল চাপা দিয়ে অজ্ঞান করে স্টোর রুমে ফেলে রেখেছিল, যাতে আমি কোর্টে হাজির হতে না পারি। ঘরের মধ্যে মুহূর্তেই পিনপত নীরবতা নেমে এলো, যেন হঠাৎই বাতাস থমকে গেছে। উপস্থিত সবাই বিস্মিত, কেউ কেউ হতবাক। ঈশান এক ধাপ এগিয়ে এলো, তার চোখে স্পষ্ট উত্তেজনা। তুমি এসব কি বলছো নুহা? মানে কিডন্যাপ? এই বাড়ির মধ্যেই তোমাকে কিডন্যাপ করা হয়েছিল? এটা কিভাবে সম্ভব? আর কে করবে এসব? নুহার চোখ আগুনের মতো জ্বলে উঠল, হাত ধীরে ধীরে মুষ্টিবদ্ধ হলো, আর কণ্ঠস্বরে যেন বিদ্যুৎ ঝলসে উঠল। হ্যাঁ, এবং যে করেছে সে আর কেউ নয়, আমার বাবা মায়ের খুনি। আপনাদের সকলের সামনে ভালো মানুষের মুখোশ পরে দাঁড়িয়ে আছে মিস্টার রৌফ মীর। নির্বাক শূন্যতা নেমে এলো ঘরে। নিঃশব্দ বিস্ময় জমাট বাঁধল বাতাসে। কারো চোখে প্রশ্ন, কারো মুখে অবিশ্বাসের ছাপ। কিন্তু নুহার কণ্ঠে এক মুহূর্তের জন্য দ্বিধা ছিল না। সত্যের দাবিতে তার চেহারায় ফুটে উঠল এক দুর্নিবার শক্তি। ঠিক তখনই আরিফা বেগম ক্ষিপ্ত ভঙ্গিতে সামনে এগিয়ে এলেন, চোখে প্রবল রাগ, কণ্ঠে অবজ্ঞার ঝাঁজ। আমি নিশ্চিত এই মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে। কি আবোল তাবোল কথা বলছে? হ্যাঁ, নুহা শান্ত দৃষ্টিতে তাকালো তার দিকে। একটুও বিচলিত হয়নি, বরং তার কণ্ঠস্বর আরও দৃঢ় হয়ে উঠল। আপনার কেন মনে হচ্ছে আমি আবোল তাবোল কথা বলছি? আচ্ছা, আপনি নিজেই বলুন, আমার কি মনে হয়? আপনার কি মনে হয় আমি আজ সকাল থেকে এই বাড়িতেই ছিলাম? কেউ কি আমাকে এখানে দেখেছে? কিন্তু যখন আপনারা এসে ঢুকলেন তখন আমি এইখানে। এখন বলুন আমি কিভাবে এখানে এলাম? আরিফা বেগম তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, বাহ, এই প্রশ্নের উত্তর দিতে হবে? সদর দরজা তো খোলাই ছিল। যা, আমি নিজেই কোর্টে যাওয়ার আগে লক করে গিয়েছিলাম। যদি মা বাসায় থাকতেন তাহলে হয়তো লক করতাম না, রমাকে রেখে যেতাম। তুমি দরজা খুলে ভিতরে ঢুকেছো, এটা কি খুব অস্বাভাবিক কিছু? আর তোমার এই কিডন্যাপের গল্প তো পুরোটাই বানানো। তোমার অভ্যাস হয়ে গেছে আমার স্বামীর নামে নোংরা অভিযোগ করে তাকে ফাঁসানোর। সারা রাত তো আমি তার পাশেই ছিলাম, কোনো সময় তাকে বাইরে যেতে দেখিনি। তাহলে কিভাবে সে তোমাকে কিডন্যাপ করে স্টোররুমে ফেলে আসতে পারে? নুহার চোখে জ্বলে উঠল অগ্নি। এক পা এগিয়ে এসে কাপা কণ্ঠে বলল, এটা কখনোই সম্ভব নয়। আপনি মিথ্যে বলছেন। আপনি শুধুমাত্র নিজের স্বামীকে বাঁচানোর জন্য এইসব বলছেন, তাই না? যদি উনি না করেন তাহলে এত বড় জঘন্য কাজ আর কে করতে পারে? আপনি কিভাবে এত সহজে এত বড় মিথ্যে বলতে পারেন? আহির এতক্ষণ চুপ ছিল, কিন্তু এবার আর পারল না। ধীরে ধীরে এগিয়ে এসে নুহার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল। তার গভীর দৃষ্টি নুহার চোখের ভেতর যেন তীরের মতো বিদ্ধ হলো। কণ্ঠস্বর কঠিন, তবুও তাতে এক ধরনের হতাশা লুকিয়ে। হ্যাঁ, আপনি একাই সত্য বলেছেন, তাই তো? আহিরের ঠোঁটের করে তাচ্ছিল্যের ছাপ ফুটে উঠল। তাহলে কি ধরে নেব পৃথিবীর সবাই মিথ্যাবাদী আর শুধু আপনি সত্যবাদী? আপনি যা বলছেন সেগুলোর কি আদৌ কোনো ভিত্তি আছে বলে আপনার কাছে মনে হয় নুহা? নুহা ব্যাকুল কণ্ঠে বলে উঠল। আহির, বিশ্বাস করুন। কিন্তু আহির চুপ রইল। এক মুহূর্ত নীরব থেকে মাথা নিচু করল, যেন নিজের ভেতরেই কোনো দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। কিছুক্ষণ পর ধীর স্বরে বলল, ঠিক আছে, এক মুহূর্তের জন্য ধরলাম আপনি সত্যি বলছেন। আমার বাবাই আপনাকে কিডন্যাপ করে স্টোর রুমে ফেলে রেখেছিল, সেটাও মেনে নিলাম। আহির এক পা এগিয়ে এসে গভীর চোখে তাকালো নুহার দিকে। আপনি ঠিক কতক্ষণ পর্যন্ত ছাদে ছিলেন? মানে আপনাকে ঠিক কখন কিডন্যাপ করা হয়েছিল? নুহা কিছুক্ষণ ভেবে বলল, প্রায় রাত 11টার দিকে। কিন্তু 1 মিনিট আহির, আপনি তো তখন ঘরে ছিলেন, তাই না? তাহলে তো আপনি জানেন যে আমি রাতে ঘরে যাইনি। আর এত রাতে নিশ্চয়ই আমি বাইরে কোথাও যেতাম না। আহির মাথা নেড়ে শান্ত গলায় বলল, হ্যাঁ, আমি ঘরে ছিলাম, তবে প্রায় রাত 1টা নাগাদ ফিরেছে। আমি ভেবেছিলাম আপনি হয়তো আমার সাথে কথা বলতে চাননি, তাই অন্য কোথাও গিয়ে ঘুমিয়ে পড়েছেন, দাদির ঘর বা অন্যের অথবা গেস্ট রুমে। আমি আপনাকে ডিস্টার্ব করতে চাইনি, তাই আপনাকে না খুঁজে ঘুমিয়ে পড়েছি। আহির একটু থামলো, যেন নিজেকেই যাচাই করছে। তারপর ধীরে ধীরে বলল, গতকাল রাত 1টা পর্যন্ত আমি আব্বু আর আম্মুর সাথে ছিলাম। আব্বুর সাথে কথা বলছিলাম আপনার ব্যাপারে। আর আপনি বলছেন 11টার দিকে বা ধরে নিলাম 12টার সময়
আব্বু কি আপনাকে কিডন্যাপ করে স্টোররুমে রেখে এসছে, আর আমি বা আম্মু কেউই টের পেলাম না? এটা কিভাবে সম্ভব নোহা? এই কথার মাঝেই রোপমিরের ঠোঁটের কোণে এক তীক্ষ্ণ হাসি ফুটে উঠল, তবে সে সেটি আড়াল করল দ্রুত। মুখে শান্তির ছায়া টেনে নিয়ে বলল, একটা মিথ্যাকে সত্যি বানানোর জন্য আর কত মিথ্যা বলবে তুমি নুহা? রোপমিরের কণ্ঠস্বর মসৃণ, যেন এক দুর্দান্ত অভিনেতার নিখুঁত সংলাপ। আসলে তুমি বুঝতে পারছো না, কোর্টে গিয়ে কে বলবে, কিভাবে তোমার মিথ্যাকে সত্যি বানাবে। তাই এই নাটক সাজিয়েছো, তাই না? তুমি যা করছো তা একেবারে অপ্রত্যাশিত নুহা, তোমার কাছে থেকে এটা আশা করিনি। ঘর জুড়ে নেমে এলো এক দম বন্ধ নীরবতা। চারপাশের মানুষগুলো যেন স্তব্ধ হয়ে গেছে। নুহা কিছুক্ষণ চুপ রইল, তার মুখের রেখাগুলো কঠিন হয়ে উঠল, চোখ দুটো আরো গাঢ়, আরো দৃঢ়। ঠান্ডা কণ্ঠে সে বলল,